প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 প্লাস অবজেক্ট। কথাটা বোঝার চেষ্টা করেন। এটা যখন আপনি প্যাসিভে করছেন, মানে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই প্যাসিভের আরেকটা স্ট্রাকচার আছে। সেটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। এখন অ্যাম ইজ আর মূলত আমরা কোথায় বসিয়ে থাকি? এটা মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। যেমন এই যে দেখেন, আই অ্যাম প্লেইং ফুটবল, এই যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে যখন এটা প্যাসিভ ভয়েস হচ্ছে আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। প্যাসিভের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, অ্যাক্টিভের ক্ষেত্রে এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের মেইন ভার্ব বসে, কখনো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 4। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে পরিবর্তনটা হয় মূলত অক্সিলারি ভার্বের। মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম, যে টেন্সই হোক না কেন, কোনো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, প্যাসিভ ভয়েসে মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল। পরিবর্তনটা কোথায় হয়? অক্সিলারি ভার্বের এই জায়গাটাতে। এই যে অ্যাম ইজ আর এরপরে বলবে V3। কখন আমি এই স্ট্রাকচারটা বসাবো? যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করে না। বলছে ফুটবল ইজ প্লেড, বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হয়। যখন কর্ম বা অবজেক্ট কোনো কিছুতে গুরুত্ব পায়, অবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় কর্তার থেকে, কর্তার থেকে কর্মকে গুরুত্ব দেওয়া হয়। এই মাঠে প্রতিদিন ক্রিকেট খেলা হয়, অর্থাৎ খেলে কারা? মানুষেরা খেলে, প্লেয়াররা খেলে, আমরা খেলি। তাই আমরা প্লেয়ার বা মানুষ এইটাকে গুরুত্ব না দিয়ে, কর্তাকে গুরুত্ব না দিয়ে ওই ক্রিকেট খেলাটাকে আমি গুরুত্ব দিচ্ছি, ক্রিকেটটাকে আমি গুরুত্ব দিচ্ছি। আমরা এই মাঠে প্রতিদিন ফুটবল খেলি, উই প্লে ফুটবল এভরিডে ইন দিস ফিল্ড। কিন্তু আমি যদি প্রতিদিন এই মাঠে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, তখন হচ্ছে ক্রিকেট ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড। এখন মনে করেন আমার কাছে একটা ফোন আছে, আমার এই ফোনটা, আমি বলছি যে মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য আমি এই মোবাইলটা ব্যবহার করি, কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য আমি এই মোবাইলটা ব্যবহার করি। তাহলে আমি ব্যবহার করি বলছি, সাবজেক্ট আমি। এখন যদি বলি এই মোবাইলটা স্টুডেন্টদের সাথে কনভারসেশন করার জন্য বা যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়, কি বললাম? এই মোবাইলটা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার জন্য বা কনভারসেশন করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কে করে সেটার উপর গুরুত্ব না দিয়ে এই মোবাইলটার উপর যখন আমি ফোকাস করছি, কর্মের উপর যখন আমি গুরুত্ব দিচ্ছি, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। এই মোবাইলটা ব্যবহার করা হয়, দিস মোবাইল ইজ ইউজড, ইউজের সাথে ডি হবে। এইটাই হচ্ছে মূলত প্যাসিভ। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অ্যাম ইজ আর প্লাস V3। আমি যদি বলি এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল ইজ বিং প্লেইড হয়, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এই মোবাইলটা ব্যবহার করা হচ্ছে যোগাযোগের জন্য, মোবাইল ইজ বিং ইউজড, তখন এক্সট্রা একটা বিং যুক্ত হয় অ্যাম ইজ আর এর পর। মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। প্যাসিভ হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। কিভাবে বা কখন এই অ্যামিজার প্লাস V3 হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। অবজেক্ট বা কর্মটা যখন প্রাধান্য পায়। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ হচ্ছে অ্যামিজার বিং প্লাস V3। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ কি? অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর এটা হচ্ছে অ্যামিজার এর পর একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে বিং, তারপর V3। দেখেন এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সরি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে ওয়াজ আর প্লাস V3। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ কি? V2। আই প্লেড ফুটবল, প্লে মানে খেলা, প্লেড আমি ফুটবল খেলেছিলাম। আর ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা। এই বাই মি বাই হিম এগুলো দেওয়া লাগে না, এটা প্রাধান্য পাবে না, প্রাধান্য পাবে কাজটা, কাজটা। ঠিক আছে? উইল বি প্লাস V3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে অ্যাম ইজ আর প্লাস V3 প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ, ওয়াজ আর প্লাস V3 পাস্ট সিম্পল টেন্সের প্যাসিভ, উইল বি প্লাস V3 ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ। তার মানে আমাকে বুঝতে হবে অ্যাম ইজ আর, ওয়াজ আর বা উইল বি অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্স গুলোতে ছিল এবং ভার্বের ভার্বের সাথে আইএনজি ছিল। বাট এইখানে প্যাসিভে
ইনডিফিনিট টেন্স গুলোতে আছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল সবগুলো টেন্সে। কন্টিনিউয়াস টেন্স গুলোতে কি হয়, এই অ্যাম ইজ আর ওয়াজ আর বা উইল বি থাকবে, এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3। ফুটবল ইজ বিং প্লেড, বাংলা অর্থটা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। তাহলে ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়। ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। পারফেক্ট টেন্সে বিন যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, যেমন আই হ্যাভ প্লেড ফুটবল। আর প্যাসিভ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভি3, যেমন ফুটবল হ্যাজ বিন প্লেড। মডেলের ক্ষেত্রে অ্যাক্টিভের স্ট্রাকচারে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে, ভি1 থাকে, আই ক্যান প্লে ফুটবল। বাট যখন মডেল ভার্বের প্যাসিভ হয় তখন এইগুলোর পর একটা বি যুক্ত হয় আর মেইন ভার্বের ভি3, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যান বি, কুড বি, শুড বি, উড বি প্লাস ভি3, মেইন ভার্বের কি পাস্ট পার্টিসিপল। ফুটবল ক্যান বি প্লেড, বাংলা অর্থটা কি, যে ফুটবল খেলা যেতে পারে। ফুটবল ক্যান বি প্লেড, অর্থটা কি বললাম, ফুটবল খেলা যেতে পারে। তো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, ভালোভাবে একটু বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এরপর দেখেন এখানে কয়েকটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করতে হবে কিভাবে এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করবেন। বলছে যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এখানে সাবজেক্টকে বিড়াল। এই বিড়াল কোনো কাজ করতেছে না, মনে করেন আপনি প্র্যাকটিক্যালি বুঝতে হবে, একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখলেন রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে কেউ একজন এটাকে মেরে ফেলছে। এখন কে মারছে, কাজ দ্বারা, কার দ্বারা কাজটা হয়েছে এটা তো আপনি দেখেননি, জাস্ট মরা বিড়াল দেখছেন, তার মানে বিড়ালটা কি ইনঅ্যাক্টিভ না, নিষ্ক্রিয় না, বিড়াল তো কোনো কাজ করছে না। তো সাবজেক্ট আপনার কি, ওই বিড়াল, বাট বিড়াল তো কোনো কাজ করছে না, ওটা তো ইনঅ্যাক্টিভ, এই জন্য এটা প্যাসিভের স্ট্রাকচার। এখন হয়েছিল, এটা পাস্ট টেন্স, বাংলা বাক্য দেখে টেন্স ধরতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ আর প্লাস ভি3। তাহলে কি হবে, দ্য ক্যাট ওয়াজ কিল, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। কি হবে, দ্য ক্যাট ওয়াজ কিল, দ্য ক্যাট ওয়াজ কিল। পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, পরীক্ষার কি হাত পা আছে, পরীক্ষা কি নিজে নিজে শেষ হয়, পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে তারা নেয়। তাহলে কি হবে, দ্য এক্সাম অন ওয়াজ ফিনিশড ইন টাইম। তাহলে ওয়াজ এর প্লাস ভি3, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কখন এটা হবে, যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। এখানে হয়েছে আছে বলে আপনি হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এরকম না, কারণ যেহেতু গতকাল লেখা, এরকম অতীতকালে নির্দিষ্ট টাইম মেনশন করা থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, দেখেন এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। প্যাসিভ কেন, সাবজেক্ট কে রাজু, রাজু কোনো কাজ করতেছে না, রাজু এটা একটা অবজেক্ট, এটাকে পাঠাচ্ছে, রাজুকে তার বাবা পাঠাবে বা তার ভাই পাঠাবে, যে পাঠাবে তাকে এখানে মেনশন করা হচ্ছে না, কর্তাকে কিন্তু এখানে মেনশন করা হচ্ছে না, যে কাজটা হবে সেইটা মেনশন করা হচ্ছে, যে রাজুকে পাঠানো হবে। রাজু ইনঅ্যাক্টিভ, তো ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল বি প্লাস ভি3, অর্থাৎ রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমরো। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, দেখেন হয়েছে, গিয়েছে, থেকেছে এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, কেন হ্যাভ বিন ইনফর্ম দিলাম, সাবজেক্টকে উই, আমরা কিন্তু কিছু করতেছি না, কেউ একজন বাইরে থেকে কোন একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, সে যে জানাই জানাক, সেটা এখানে মেনশন করা নেই, মানে কাজটা যে করেছে, কাজটা যার দ্বারা হচ্ছে সেটা এখানে নেই। আমি যদি বিনটা এখানে না দিতাম, আমি যদি বলতাম যে উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হয়ে যায় এটা। এর অর্থ হচ্ছে আমরা বিষয়টি জানিয়েছি, আমরা বিষয়টি জানিয়েছি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমরা বিষয়টি জানিয়েছি। আর যখনই ভিতরে এই বিন বলছেন,
আমাদেরকে জানানো হয়েছে, তখন এটা মানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সাবজেক্ট আর কাজ করতেছে না। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। দেখেন বাক্যগুলো কতটা প্র্যাকটিক্যাল। এই প্যাসিভ ভয়েস হয়তো ক্লাসটা একটু কঠিন মনে হতে পারে, একটু ক্রিটিক্যাল মনে হতে পারে আপনাদের কাছে, বাট বিশ্বাস করেন এই প্যাসিভের ক্লিয়ার কনসেপ্ট না জানার কারণে, প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা মূলত ইংলিশে কথা বলতে পারি না। আমরা নিজেরাও জানি না যে আমরা ইংলিশ স্পিকিং বা রাইটিং এ দুর্বল। এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে, এটার উপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না করার কারণে হয়তো একটু কঠিন আপনাদের লাগছে, বাট আপনারা যদি একবার স্ট্রাকচার গুলো চিনে যান, একটু প্র্যাকটিক্যাল সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন, এর থেকে সহজ বিষয় আর আপনাদের হবে না। আর এটা কেউ জেনে বা বুঝে নিতে পারলে ল্যাঙ্গুয়েজটা তার কাছে কতটা ইজি হয়ে যায়, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আপনি কল্পনা করতে পারবেন না। অনেকেই ভাবতে পারেন আমি তো টেন্স জানি, এটা বুঝি ওটা বুঝি, তারপরেও কেন একটা কথা বাংলায় ভাবলে সেটাকে আমি ইংরেজিতে বলতে পারি না। কেন আমি বলতে পারি না? আমার সমস্যাটা কোথায়, বেঁধে যাচ্ছে কোথায়? এই প্যাসিভ রিলেটেড বাক্য যখন আমরা দেখি, আমরা নিজেরাও জানি না যে এই বাক্যটা প্যাসিভে আছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, মানে অ্যাজ ইউজুয়াল দেখে কেউ বলবে এটা প্যাসিভ ভয়েস। আপনি যদি এই প্যাসিভ সম্পর্কে কনসেপ্ট না রাখেন, এটা যদি স্টাডি না করেন, ওই বাক্য দেখলে আপনি কোনোদিনও বলবেন না এটা প্যাসিভ ভয়েস। তাহলে সাবজেক্ট কে? অনেকে মনে করে প্রত্যেকটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। এই 16ই ডিসেম্বর কোনো সাবজেক্ট না। কারণ কি? এটা একটা টাইম, একটা সময়। সময় কখনো সাবজেক্ট হয় না, সময় জায়গা এগুলো সাবজেক্ট হয় না। সাবজেক্ট হয় নাউন বা প্রোনাউন, নাম বা সর্বনাম। যেমন কি পালন করা হয়, কোন জিনিসটা। বিজয় দিবস, এইটা মূলত সাবজেক্ট, ভিক্টরি ডে। এবার অ্যাজ ইউজুয়াল একটা কাজ করা হয়, তাহলে এটা ইজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর, ডে বা ডেটের আগে অন প্রিপোজিশন বসে। মানে আমি যদি বলতাম আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করি, জাস্ট উই অবজার্ভ ভিক্টরি ডে অন 16 ডিসেম্বর, উই অবজার্ভ, এরকম। বাট 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, অর্থাৎ ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। সো এগুলো আপনাদের করতে হবে। দেখেন আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয়। এই যে বাক্যটা, এটা আপনারা অনেকে এরকম ভাবে লিখবেন যে আওয়ার ভিলেজ বুক ফেয়ার হেল্ড, এরকম বলবেন। বাট এই আমাদের গ্রাম কিন্তু কোনো সাবজেক্ট না। অনেকে মনে করে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট। সাবজেক্ট কি? কোন জিনিসটা অনুষ্ঠিত হয়, এখানে অবজেক্টটা কি? বই মেলা, এইটাই হচ্ছে মূলত সাবজেক্ট, যে বুক ফেয়ার। এবার কি? ইজ হেল্ড, অ্যাজ ইউজুয়াল হয়, প্রতি বছর হয়। সো বুক ফেয়ার ইজ হেল্ড ইন আওয়ার ভিলেজ। এবার আপনি এটা লিখতে পারেন ইন আওয়ার ভিলেজ। এরপর কি? এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি, প্রতি বছর। সো এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। তো এইভাবে এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করা যায়। তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও মানে ব্যবহার করে করা যায়, বা পাস্ট সিম্পল টেন্সকে ব্যবহার করে করা যায়। যেমন তাদেরকে, মানে তারা কোনো কিছু করছে না, একটা লোক মনে করেন তাদেরকে নিমন্ত্রণ করেনি, তাহলে দে ওয়ার নট ইনভাইটেড, এরকম হয় এই বাক্যটা। দে ওয়ার নট ইনভাইটেড। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, মানে কে করবে, কার দ্বারা হবে, এইটা বলা নেই। জন্মদিনকে ফোকাস করা হচ্ছে, অবজেক্টটাকে ফোকাস করা হচ্ছে। জন্মদিন কি নিজে নিজে পালিত হতে পারে? না। তাহলে হিজ বার্থডে, BIRTHDAY, হিজ বার্থডে। এবার পালন করা হবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এটার প্যাসিভ কি? উইল বি সেলিব্রেটেড, শ্যাল বি বা উইল বি প্লাস ভিত্তি, CELEBRATED, হিজ বার্থডে উইল বি সেলিব্রেটেড টুমোরো, টুমোরো, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। হিজ বার্থডে উইল বি সেলিব্রেটেড টুমোরো। সো এইভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে হবে, ট্রান্সলেট করতে হবে, এগুলো দিয়ে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে। আপনি সবকিছুই বুঝতে পারবেন, সবকিছু অনেক সহজ বা ইজি আপনার কাছে লাগবে যদি আপনি এই মেইন স্ট্রাকচার গুলো বোঝেন। মানে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট সিম্পল এর প্যাসিভ। ওয়াজ আর প্লাস ভি থ্রি, পাস্ট সিম্পল এর প্যাসিভ। উইল বি প্লাস ভি থ্রি, ফিউচার সিম্পল এর প্যাসিভ। কখন এই স্ট্রাকচার গুলো হবে? এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয়, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কোনো কাজ করছে না, মূলত একটা কর্ম, অবজেক্টই আর কি সাবজেক্ট হিসাবে বসে। কন্টিনিউয়াস টেন্স গুলোতে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, উইল বি বিং প্লাস ভি থ্রি। অ্যাক্টিভের থেকেও প্যাসিভের স্ট্রাকচার সব বেশি সহজ, কারণ প্যাসিভের মেইন ভার্ব অলওয়েজ ভি থ্রি। সো পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তাহলে ইনডিফিনিট টেন্স গুলোতে জাস্ট ওই হেল্পিং ভার্ব গুলোর পরে ভি থ্রি,
কন্টিনিউয়াস টেন্স গুলোতে হেল্পিং ভার্ব গুলোর পর বিং প্লাস ভি3, পারফেক্ট টেন্সে বিন প্লাস ভি3, আর মডাল ভার্বের ক্ষেত্রে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি3। বিশ্বাস করেন এটা অ্যাক্টিভের স্ট্রাকচারের থেকেও প্যাসিভের স্ট্রাকচার অনেক বেশি সহজ। আর এটাকেও ধরতে পারলে, এটাকেও বুঝে নিতে পারলে এগুলো কঠিন না, খুবই সহজ। বিশেষ করে এই প্যাসিভ ভয়েসের বেশি ব্যবহার হয় রাইটিং এর ক্ষেত্রে। যেমন মনে করেন, দেখেন ভেঙে ভেঙে বোঝেন, জাস্ট বোঝার চেষ্টা করেন। মনে করেন এখানে লেখা আছে বিক্রি করা হয়, মানে জাস্ট এটা একটা জাস্ট ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ, এইটার ইংলিশ কি? ইজ অর আর সোল্ড। এখন আমি যদি বলি বিক্রি করা হচ্ছে, এই ইজ বিং সোল্ড। আমি যদি বলি বিক্রি করা হয়েছে, হ্যাজ বিন সোল্ড। বিক্রি করা যেতে পারে, ক্যান বি সোল্ড। আমার কথা বুঝতে পারছেন? মানে স্ট্রাকচার বোঝেন। এই ইজ সোল্ড মানে কি? বিক্রি করা হয়। এখন আমি যদি বলি বিক্রি করা হয়েছে, তখন কি হয়? হ্যাজ বিন সোল্ড। বিক্রি করা হচ্ছে, ইজ বিং সোল্ড। বিক্রি করা যেতে পারে, ক্যান বি সোল্ড। কেউ কি এই কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? মানে জাস্ট ভার্ব ফ্রেজ, ভার্বের জায়গাটা আমি যদি টাইম অনুযায়ী চেঞ্জ করি, আমার যদি স্ট্রাকচার জানা থাকে, এটা কঠিন না। বোঝা যায় কথাগুলো কি বলছি আমি? তো এখানে ইজ বা আর এর ভিতর কোনটা হবে, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ। অর্থাৎ বুকস আর সোল্ড, বই বিক্রি করা হয়। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। তাহলে বলেন তো, এই কলাটি খাওয়া হয়, ইংরেজি কি বলতে পারবেন? এই কলাটি খাওয়া হয়, ইংরেজি কি? বলেন। এই কলাটি খাওয়া হয়, ইংরেজি কি হবে? বলেন, জোরে বলেন। কেউ কথা বলতে পারেন না? Banana is eaten. দিস ব্যানানা ইজ ইটেন। যদি বলি যে মাংস রান্না করা হচ্ছে, বলেন তো ইংলিশ কি? মাংস রান্না করা হচ্ছে। It is being cooking. Cooked. কুকড, মিট ইজ বিং কুকড। বুঝতে পারছেন? তাহলে যদি বলি যে মাছ বিক্রি করা হয়, মাছ বিক্রি করা হয়, যেমন বই বিক্রি করা হয়, Meat is sold. ফিশ ইজ সোল্ড। এখন এই বাজারে মাছ বিক্রি করা হয়, এই বাজারে মাছ বিক্রি করা Meat হয়। is this market. ভেরি গুড, তাহলে দেখছেন আপনারা পেরে গেছেন। আচ্ছা, তাহলে ইংরেজি শেখানো হয়, তাহলে শেখা ইংরেজি কি? লার্ন। শেখানো ইংরেজি কিন্তু টিস। শেখানো ইংরেজি কি বলেন তো? টিস। তাহলে ইংরেজি শেখানো হয়, এই টিস ভার্বের পাস্ট পার্টিসিপল কি জানেন? Taught. টট। তাহলে Taught. ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট। এই কোচিং এ ইংরেজি শেখানো হয়, কি হবে? English is taught in this coaching. ইংলিশ ইজ টট ইন দিস কোচিং। ওকে, তাহলে ইংরেজি প্র্যাকটিস করা হয়, কি হবে? এখানে ইংরেজি প্র্যাকটিস করা হয়, চর্চা করা হয়। English is practiced here. Practiced. হ্যাঁ, তাহলে এখানে ইংরেজি চর্চা করা হচ্ছে, এখানে ইংরেজি চর্চা করা হচ্ছে। English is being practiced here. ইয়েস, গুড। তাহলে এখানে ইংরেজি চর্চা করা যেতে পারে, এখানে ইংরেজি চর্চা করা যেতে পারে। English can be practiced. গুড, ইংলিশ ক্যান বি প্র্যাকটিসড হেয়ার। তাহলে দেখেন, এই যে যারা একবার পেরে গেছেন, যারা বুঝতে পারছেন, সেন্সটা যারা ধরতে পারছেন, তাকে কেউ থামায় রাখতে পারবে না, সে পারবেন। আর এটা না পারলে আপনাকে এখানে একটু সময় দিতে হবে। অবশ্যই অবশ্যই ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর টাইম হিয়ার ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ডেভেলপ দিস পার্ট অর দিস থিংস। তাহলে দেখেন, এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। বুকস আর সোল্ড ইন দিস শপ। দেখেন, আয়োজন করা হয়, আয়োজন ইংরেজি কি? অ্যারেঞ্জ। তাহলে ইজ অ্যারেঞ্জ বা আর অ্যারেঞ্জ। বলছে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জ। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড এভরি ইয়ার হেয়ার, ইন এভরি ইয়ার হেয়ার। তাহলে এখানে মেলার আয়োজন করা হচ্ছে, দ্য ফেয়ার ইজ বিং অ্যারেঞ্জড। আমি যদি বলি এখানে মেলার আয়োজন করা হচ্ছে, তখন কি হবে? দ্য ফেয়ার ইজ বিং অ্যারেঞ্জড, ইজ বিং অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়েছে, হ্যাজ বিন অ্যারেঞ্জড।
মেলার আয়োজন করা হয়েছিল, দ্য ফেয়ার ওয়াজ অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়েছিল, দ্য ফেয়ার ওয়াজ অ্যারেঞ্জড। হ্যাঁ, মেলার আয়োজন করা হচ্ছিল, ওয়াজ বিং অ্যারেঞ্জড। এইখানে মেলার আয়োজন করা যেতে পারে, তাহলে কি হবে, ক্যান বি অ্যারেঞ্জড। হ্যাঁ, সো এইভাবে টাইমটাকে বুঝতে হবে, টাইমটা বুঝতে পারলে দ্রুত ডেভেলপ করতে পারবে। মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস পালন করা হয়। দেখেন এটার অ্যাক্টিভ কেমন, যদি বলেন যে আমরা মে দিবস পালন করি, জাস্ট ভেরি ইজি, উই সেলিব্রেট মে ডে, খুব সহজ। কিন্তু মে দিবস পালন করা হয়, অর্থাৎ মে ডে ইজ সেলিব্রেটেড, মে ডে ইজ সেলিব্রেটেড, এরকম হয় আর কি। সো বোঝার চেষ্টা করেন, এখানে কি বলছে, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভ, পালন করা, অবজার্ভ, or you can also say that celebrated as May Day all over the world. এবার আমি আপনাদেরকে বলি যে বড় বড় যে বাংলা সেন্টেন্স গুলো আছে প্যাসিভ রিলেটেড, সেগুলো মূলত আপনারা কিভাবে ট্রান্সলেট করবেন ইংলিশে সেটা একটু দেখেন। এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, এর আগেও আমি এগুলো দেখিয়েছি আমরা যখন, আপনারা যখন শুরুর দিকে ক্লাস করেছিলেন বা ফ্রি ক্লাস গুলোতে অ্যাটেন্ড করেছিলেন। যেমন দেখেন, বলছে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? মনে রাখবেন, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। বলেন তো আমি কি বললাম? প্রতিটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাট ইংলিশে যখন আপনি সেন্টেন্স লিখবেন বা তৈরি করবেন, ইংলিশে কিন্তু ভার্ব সাবজেক্টের পরে থাকে। তাহলে আহ, আমার সাবজেক্টটা কিভাবে বের করব? প্যাসিভ রিলেটেড বাক্যে, প্যাসিভ রিলেটেড বাংলা বাক্য থেকে সাবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করবেন হোয়াট এবং হুম দিয়ে। হোয়াট এবং হুম দেওয়া হচ্ছিল, কি দেওয়া হচ্ছিল? হোয়াট, গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। অর্থাৎ অবজেক্ট দুই প্রকার, একটাকে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট বলে, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। তো এই বাক্যে দুটোই আছে, যদি দুটোই থাকে বস্তুর থেকে ব্যক্তিকে বেশি প্রাধান্য দিতে হয়। যদি দুটোই থাকে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে প্রধানমন্ত্রী হবে, দা প্রাইম মিনিস্টার, দা প্রাইম মিনিস্টার। এবার দেওয়া হচ্ছিল, তাহলে এটা কোন টেন্স? বাংলা দেখে টেন্স ধরতে হবে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব আমি সাবজেক্টের পরে বসাবো, বাট সেটা সঠিক টেন্স আইডেন্টিফাই করে তারপর বসাতে হবে। তাহলে দেওয়া হচ্ছিল তা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে একটা কাজ হচ্ছিল বা চলছিল। আমি যদি বলি দেওয়া হয়, ইজ গিভেন। দেওয়া হচ্ছে, ইজ বিং গিভেন। দেওয়া হয়েছে, হ্যাজ বিন গিভেন। দেওয়া হয়েছিল, ওয়াজ গিভেন। দেওয়া হচ্ছিল, কি হবে? ওয়াজ বিং গিভেন। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। এই যে বাংলায় ভার্বটা লাস্টে থাকে এবং সেই ভার্বটা দেখে যে আমি সঠিক টেন্স ধরে ভার্বটাকে ইংলিশে সাবজেক্টের পরে বসালাম, জাস্ট এইটুকু যদি কেউ বসাতে পারে, মানুষ ভুল করলে এখানেই পড়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে সবকিছুই ভার্বের ফাংশনের খেলা। সাবজেক্ট যদি আপনি বসা মানে খুঁজে পান এবং সাবজেক্টের পরে যদি ভার্বটাকে সঠিক ফর্মে বসাতে পারেন, আপনার সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট। এই এক্সটেনশনের পার্টে এখন আপনি বাকি যতটুকু লিখবেন, এই দিকে যদি কোনো ভুলও হয়, ওইটা মেজর কোনো মিস্টেক না। সাবজেক্ট আর ভার্বের জায়গাটা সঠিকভাবে লেখা মানে সেন্টেন্স অলরেডি তার অর্থ বা মিনিং দিয়ে দেয়। আবারও বলছি, বাট এই ভার্বের জায়গাটায় যদি কেউ ভুল করে, এই গিভেনের জায়গায় যদি আপনি গিভিং দেন, বিং যদি আপনি না দেন, অজ যদি আপনি না দেন, ভার্ব ভুল হওয়া মানে সম্পূর্ণ সেন্টেন্স ভুল হয়ে যাওয়া। আর এই টেন্স ধরে যদি ভার্বকে কেউ সঠিক ফর্মে বসাতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্স ঠিক হয়ে যায়। তো সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, তখন আপনার বাকি কাজটা হচ্ছে, আই রিপিট ইট, তখন আপনার বাকি কাজটা হচ্ছে বাংলা বাক্যের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন ইংলিশে। লাস্টের, যেমন আর বাকি আছে কোনটা? গার্ড অফ অনার, এটা আগে বসাবেন, গার্ড অফ অনার। এরপর কি হবে? এরপর হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে, এই অংশটুকু বসাবো। তো টোটাল বাক্যটা আমি কি লিখলাম? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ দ্য Independent Day, on the occasion of Independent Day. So, the Prime Minister was being given guard of honor on the occasion of Independent Day. So, এইভাবে কিন্তু আপনারা এই সেন্টেন্স গুলো করতে সক্ষম হবেন, করতে পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু ট্রাই ইট। এরপর দেখেন পরেরটা,
দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেখেন কিভাবে করছে সেন্টেন্সের ট্রান্সলেশন। আগে ভার্বের কাছে আসেন, ভার্ব কোনটা? নেওয়া হচ্ছে না, এটা ভার্ব। তাহলে এটা কোন টেন্স? হচ্ছে, চলছে, যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এবার সাবজেক্ট কি? এই নেওয়া হচ্ছে না এটাকে আপনি প্রশ্ন করেন যে কি নেওয়া হচ্ছে না বা কাকে নেওয়া হচ্ছে না? দুর্নীতি হবে, বাংলাদেশ হবে না, পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো ফ্রেজ ধরে করতে হয় আর কি, এই তিনটা ওয়ার্ড একসাথে কানেক্টেড, যে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস। অর্থাৎ শুরুতে যদি আপনি নো দেন, তখন আর অক্সিলারি ভার্বের সাথে নট বসানো লাগে না, বাক্যটা অলরেডি নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ নো বসালে এরকম হবে যে নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন। এই যে আর বিং টেকেন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ইন বাংলাদেশ, আর এটা স্টেপস, সাবজেক্টটা প্লুরাল, এই জন্য আর বসছে। সো নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন। এবার এই যে আর বিং টেকেন মানে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর দেখেন লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন। যেমন আগে বাংলাদেশ, তারপর বন্দে, তারপর দুর্নীতি। বাংলা বাক্যের লাস্ট থেকে সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবেন। সো ইন বাংলাদেশ, টু স্টপ। বন্ধ ইংরেজি কি? ক্লোজ করা বা স্টপ করা। বাট বন্ধে এই যে একার আছে, করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এরকম থাকলে টু প্লাস বিয়ন ইনফিনিটিভের ব্যবহার করতে হয়। সো টু স্টপ করাপশন। আর নো না দিয়ে যদি এনি দেন, যে কোনো কার্যকর পদক্ষেপ, এনি ইফেক্টিভ স্টেজ, তখন ভার্বের সাথে নট দিতে হবে। আরএন্ট বিং টেকেন অর্থাৎ আর নট বিং টেকেন ইন বাংলাদেশ টু স্টপ করাপশন। তো এইভাবে এই সেন্টেন্স গুলো আপনাদেরকে করতে হবে। যেমন এটা আমি দেখাই, দেখেন বলছে গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। আমি যদি বলি হবে, সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স, বাট এটা হতে থাকবে। তাহলে কি রপ্তানি হতে থাকবে? গার্মেন্টস এর পণ্য। তাহলে সাবজেক্টটা কি? দ্য গুড, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো, দ্য গুডস অফ গার্মেন্টস। এবার রপ্তানি হতে থাকবে, এইটার ইংলিশ কি? উইল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বি বিং, উইল বি বিং এক্সপোর্টেড। এক্সপোর্টেড কি বললাম বলেন তো? দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এই যে সাবজেক্ট আর ভার্বটা আমি লিখলাম, রপ্তানি হতে থাকবে, এই কথাটা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার শ্যাল বা উইল বি বিং প্লাস ভি3। এই যে পার্টটুকু মানে ভার্বের পার্টটা যে সঠিকভাবে বসাতে পারে, তার সম্পূর্ণ সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়, সঠিক হয়ে যায়। সো দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড। এবার দুটো ওয়ার্ড বাকি আছে, নিয়মিত আর বিদেশ। তো লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব, আগে বিদেশ। তো বড় জায়গার আগে ইন প্রিপোজিশন বসাতে হয়, ইন অ্যাব্রোড। এরপর নিয়মিত ইংরেজি কি? রেগুলারলি, রেগুলারলি। তাহলে কি লিখলাম টোটাল সেন্টেন্সটা? রেগুলারলি। সো দ্য গুডস অফ গার্মেন্টস অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো, এটা সাবজেক্ট, উইল বি বিং এক্সপোর্টেড এটা ভার্ব, ইন অ্যাব্রোড রেগুলারলি। খুব সহজে এগুলো ট্রান্সলেট করা যায়। দেখেন এগুলো কিন্তু আগে দেখলে আপনাদের অনেক কঠিন মনে হতো, বাট খুব সহজে করা যায়। এখানে একটা বড় সেন্টেন্স আছে, এই ধরনের সেন্টেন্স গুলো আমি আগেও দেখিয়েছি, তো আপনাদেরকে বলেছি। এই সেন্টেন্স গুলো দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, ভাবি কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কিভাবে লিখতে হবে। যেমন দেখেন বলছে কি, যে বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। তাহলে ভার্ব কি? নির্বাচিত করা হয়েছে। তাহলে হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এসেছে, এগুলো কোন টেন্স? এগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবার কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। কাকে করা হয়েছে? তারিক মাহমুদকে। অর্থাৎ এখানে দুটো অবজেক্টই আছে, যেহেতু ব্যক্তি আছে ওইটাকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ বিশিষ্ট ইংরেজি কি বলতে পারেন? রিনাউন্ড, ফেমাস, প্রমিনেন্ট, ইমিনেন্ট বলা যায় না? রিনাউন্ড আইটি প্রফেশনাল, প্রফেশনাল, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার নির্বাচিত করা হয়েছে। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব কোথায় হবে? সাবজেক্টের পরে। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এটা প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন, এটা ভোটের মাধ্যমে হলে ইলেক্টেড, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্টেড। So renowned IT professional Tariq Mohammed has been elected, has been elected। এই যে সাবজেক্ট আর ভার্ব বসালাম না, এবার কি করবেন? কাজটা কি? লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে যাওয়া। যেমন সভাপতি, দ্য প্রেসিডেন্ট,
প্রেসিডেন্ট। এবার কিসের সভাপতি? বাংলাদেশ কম্পিউটার সমিতির। এই তিনটা ওয়ার্ড একসাথে লিখতে হবে। এই যে অফ মানে এর, এই যে সমিতির, এই র কথাটার জন্য অফ আসবে। অফ বাংলাদেশ, অর্থাৎ লাস্টের থেকে ফার্স্টের দিকে যাব। অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। সো এবার কি 2019-20 সালের জন্য, ফর 2019-20। তো এইভাবে যে কোনো সেন্টেন্সকে কিন্তু আপনারা ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন, বিশেষ করে প্যাসিভ রিলেটেড সেন্টেন্সে। আর যে বাক্যগুলো আমি দেখাচ্ছি, এটা দেখে আপনারা বুঝতে পারছেন এই সেন্টেন্সগুলো কতটা প্র্যাকটিক্যাল। বিভিন্ন নিউজ পেপারে আমরা দেখে থাকি বা আমরা ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে। আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু যে এটা কতটা ইম্পর্টেন্ট, এই প্যাসিভ ভয়েসের ব্যবহার জানা, বা কত বড় একটা জায়গা দখল করে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই প্যাসিভ ভয়েস। তো যাই হোক, এখানে বড় একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটা চেষ্টা করবেন আপনারা নিজেরা একটু ট্রান্সলেট করার। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব। এখানে প্রত্যেকটা সেন্টেন্সই প্যাসিভ ভয়েস মেনটেন করে করা। আমি আপনাদের এটা আহ, আহ, ইয়ে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা এটা একটু করবেন। আর পিডিএফ এ তো থাকবে। এই ক্লাস শেষ হলেই আপনারা করবেন, করার চেষ্টা করে দেখবেন যে আপনি সেন্টেন্স বোঝেন কিনা, কোন টেন্স আছে সেটা ধরতে পারেন কিনা, সাবজেক্ট নিয়ে আসতে পারেন কিনা, ভার্ব নিয়ে আসতে পারেন কিনা। যেমন বলছে, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তো আমি বলছি আমরা কিভাবে করব। ফার্স্টে সাবজেক্ট লাগবে। এখন সাবজেক্টটা কিভাবে আসবে? কি ব্যবহার করা হয়, কোন জিনিসটা, কোন জিনিসটা তথ্য প্রযুক্তি, এটা সাবজেক্ট। যে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার সাবজেক্টের পরে ভার্ব বসাবো। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে সাবজেক্টের পরে। তাহলে এখানে ভার্ব কোনটা? ব্যবহার হয়। ব্যবহার ইংরেজি কি? ইউজ। তাহলে ইজ ইউজ, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজ, এই সাবজেক্টের ভার্ব লিখলাম। এবার কি করব? লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, ফ্রেজ ধরে ধরে। অর্থাৎ তথ্য প্রযুক্তির ব্যবহার হয়, লেখা শেষ। এবার কোনটা? প্রায় সকল কর্মকাণ্ডে, অর্থাৎ ইন অলমোস্ট, এভাবে লিখতে পারি আমি। ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার আধুনিক বিশ্বের, এই যে র কথাটা আছে না, এর জন্য একটা অফ প্রেপোজিশন বসাতে হবে। অফ মানে এর, অফ মডার্ন ওয়ার্ল্ড। টোটাল সেন্টেন্সটা আমি কি লিখলাম? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। তো এইভাবে খুব সহজে আপনারা করতে পারেন। বাকি সেন্টেন্স গুলো দেখবেন, সাবজেক্ট কোনটা এটা বের করতে পারেন কিনা, ভার্ব বুঝতে পারেন কিনা। যদি না পারেন, নেক্সট ক্লাসে আমি এটা আবারও দেখাবো। বাট প্যাসিভকে স্কিপ করে ইংরেজি ভাষা শেখা সম্ভব নয়। ওই আই ইট রাইস, আই প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, এই ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করে বা ছোট ছোট রুলস প্র্যাকটিস করে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা ডেভেলপ করা সম্ভব নয়, ডেভেলপ করা যাবে না, আপনারাও পারবেন না। প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার আপনাদের অবশ্যই অবশ্যই শিখতে হবে। এটা শেখাও কঠিন কিছু না। ফার্স্টে টেন্স সম্পর্কে যদি ভালো কনসেপ্টটা রাখা যায়, টেন্স গুলো কিভাবে রিভার্স স্ট্রাকচারে, প্রত্যেকটা টেন্সের প্যাসিভের অ্যাকচুয়াল স্ট্রাকচার কি, এটা জানতে হবে। এই গেল একটা বিষয়। এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে, আমি আবারও বলছি, সবাইকে রিকোয়েস্ট করছি, এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। সেটা কনভারসেশনের মাধ্যমে হোক, ট্রান্সলেশনের মাধ্যমে হোক, প্যাসেজ ট্রান্সলেশনের মাধ্যমে হোক, বা স্পিকিং এর মাধ্যমে হোক। যেমন এখানে কয়েকটা কনভারসেশন আছে, এই কনভারসেশন গুলো আপনি তখনই বুঝতে সক্ষম হবেন যখন আপনি, যখন আপনি আহ প্রত্যেকটা প্যাসিভের স্ট্রাকচার আপনার জানা থাকবে। যেমন দেখেন, এট দ্য অফিস, রহিম এবং করিমের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। কনটেক্সট, two colleagues are discussing the progress of a project. Notice how often passive are used in professional setting to focus on tasks. রহিম বলছে, has the final report been finished yet? চূড়ান্ত প্রতিবেদনটি কি ইতিমধ্যে শেষ করা হয়েছে? করিম বলছে, নট ইয়েট, এখনো না। ইট ইজ বিং টাইপ রাইট নাও বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। ইট ইজ বিং টাইপ, এটা টাইপ করা হচ্ছে এখনো পর্যন্ত সহকারীর দ্বারা। অর্থাৎ যে কাজটা করছে সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে, বাইয়ের ব্যবহার করে সেটা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকেও সেটা লাস্টে থাকে, সেটাকে প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য দেওয়া হয় কাজটাকে, ওই রিপোর্টটাকে। আমি তো এটা বলতে পারতাম যে অ্যাসিস্ট্যান্ট ইজ টাইপিং, অ্যাসিস্ট্যান্ট টাইপ করছে, অ্যাসিস্ট্যান্ট ইজ টাইপিং দ্য রিপোর্ট, অ্যাসিস্ট্যান্ট রিপোর্টটা টাইপ করছে। বাট এটা বলা যাবে না। প্যাসিভ ভয়েস মানে অবজেক্টকে ফোকাস করা হচ্ছে, যে রিপোর্টটা টাইপ করা হচ্ছে, দ্য রিপোর্ট ইজ বিং টাইপ বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। এখানে বাই থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ মোস্ট অফ দ্য টাইম প্র্যাকটিক্যাল প্যাসিভে বাই এর ব্যবহার হয় না। যেমন বলছে, ওয়েন উইল
ইট বি সাবমিটেড টু দ্য বস, এটি বসের কাছে কখন জমা দেওয়া হবে? বলছে ইট শুড বি সেন্ট বাই 5 p.m. টুডে, এটা আজ বিকাল 5টার মধ্যে পাঠানো উচিত। এই যে শুড বি প্লাস সেন্ডের পাস্ট পার্টিসিপল সেন্ট, এটা যেহেতু মডালের প্যাসিভ, আমি ওই যে বলছিলাম মডালের প্যাসিভ হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস বি থ্রি। রহিম বলছে গুড, হ্যাভ দ্য ক্লায়েন্টস বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ডিলে, অর্থাৎ ক্লায়েন্টকে কি জানানো হয়েছে? এই যে এই ইন্টারোগেটিভে জাস্ট অক্সিলারি ভার্বটা আগে চলে যায়, আর কিছুই না। দেখলে আপনার হয়তো কঠিন মনে হচ্ছে, বাট এটা আপনার প্র্যাকটিস করলে এটা কঠিন না। ইয়েস, অ্যান ইমেইল ওয়াজ সেন্ট টু দেম দিস মর্নিং, একটা ইমেইল পাঠানো হয়েছিল তাদের কাছে আজ সকালে। ওয়াজ সেন্ট পাঠানো হয়েছিল, গ্রেট। দ্য প্রেজেন্টেশন স্লাইড মাস্ট বি রিভিউড বিফোর দ্য মিটিং, প্রেজেন্টেশন স্লাইডটা অবশ্যই রিভিউ করা হবে। যে মাস্ট, এটা একটা মডেল ভার্ব, বি প্লাস বি থ্রি, মিটিং এর আগে। বলছে ডোন্ট ওয়ারি, দে ক্যান বি চেক আফটার লাঞ্চ, তাদেরকে চেক করা হবে লাঞ্চের পর। তারা চেক করতে পারে না কিন্তু, এটা হচ্ছে তাদেরকে চেক করা হবে, তাদেরকে যাচাই করা হবে। কাদেরকে? ওই প্রেজেন্টেশন স্লাইড গুলোকে। সো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে, কারণ এই কনভারসেশন তখনই বুঝতে পারবেন, ওই যেটা বললাম, যখন প্যাসিভের প্র্যাকটিক্যাল স্ট্রাকচার গুলো আপনি জানবেন বা আপনার জানা থাকবে। এখন আমাকে একটু আপনারা বলেন, আজকে যতটুকু দেখালাম, যা বললাম, আপনারা কি প্যাসিভের গুরুত্ব কতটা বিগত ক্লাস আর আজকের ক্লাস মিলায় এটা কি অ্যাটলিস্ট বুঝতে পারছেন বা অনুধাবন করতে পারছেন? যে প্র্যাকটিক্যাল লাইফে প্যাসিভ ভয়েস আমাদের দরকার, আমাদের শিখতে হবে, হ্যাঁ, জানতে হবে। স্যার বুঝতে পারছি কিন্তু মুখে আসে না। এটা প্র্যাকটিস না না করলে স্যার, আসবে না। পুরোপুরি বুঝতেও পারি না, একটু ক্রিটিক্যাল আছে। এটা এতদিন মনে ক্রিটিক্যাল করতে বাংলা লেখাগুলো সহজ, কিন্তু ইংলিশ পড়াটা একটু কঠিন। না, এটা এটা সব থেকে সহজ। এটা আমরা দেখিনি, আমরা প্র্যাকটিস করি না, তাই কঠিন। আমরা এটা প্র্যাকটিস করি না তাই কঠিন। এটা সব মানে অ্যাক্টিভের স্ট্রাকচারের থেকেও এই স্ট্রাকচার গুলো বেশি সহজ, ঠিক আছে? যেখানে সাবজেক্টটা কি, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, মানে কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়। এই হচ্ছে বিষয়, আর কিছুই না, যেটা আমরা কোনোদিন প্র্যাকটিসই করি না। আমরা সব দিন সাবজেক্টকে ধরে করি। আপনি আমাকে বলতেছেন যে স্যার আজকে ক্লাস হবে, কি বলছেন যে স্যার আজকে কি ক্লাস হবে? আপনি কি বললেন বলেন তো? স্যার আজ কি ক্লাস হবে? তাহলে আপনি ফোকাস করলেন কার উপর বলেন তো? ক্লাসের উপর, আমার উপর না কিন্তু। তাহলে ক্লাসটা কি, ইনঅ্যাক্টিভ। ক্লাস তো নিজে নিজে শুরু হয় না, ক্লাসের কি হাত পা আছে? না। তাহলে এটা ইংলিশ করেন তো, কি হবে? স্যার উইল দ্য ক্লাস বি হেল্ড টুডে বা বি টেকেন টুডে, আজকে ক্লাস নেওয়া হবে। এটা প্যাসিভ। কিন্তু বাংলায় এই কথাগুলো আপনি হরহামেশা বলেন, বাট ইংলিশে আপনি প্র্যাকটিস করেন না। আপনি জানেনই না যে এই যে কথাটা আমি বললাম যে আজকে ক্লাস হবে, এটা একটা প্যাসিভের সেন্টেন্স, এইটাই তো আপনি জানেন না, তো কিভাবে করবেন? অর্থাৎ এটা আমরা কোনোদিন করিনি, শিখিনি, কিন্তু বাংলায় আমরা অসংখ্য কথা বলে থাকি প্যাসিভ ব্যবহার করে, যেটা আমরা ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে স্পিকিং করতে গেলে, ইংলিশে লিখতে গেলে পারি না, শুধু প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে। আপনি যদি বলেন আপনি কি ক্লাস নিবেন, উইল ইউ টেক ক্লাস, এটা সহজ, সাবজেক্ট অ্যাক্টিভ এখানে, ইয়েস আই উইল টেক ক্লাস। এখন আমি যদি না, হ্যাঁ আজ ক্লাস হবে, ইয়েস ক্লাস উইল বি টেকেন টুডে, আজ ক্লাস নেওয়া হবে না, আজ কোনো ক্লাস নেওয়া হবে না। হ্যাঁ, সো এগুলো মানে সবকিছু নির্ভর করে প্র্যাকটিসের উপর। আরেকটা বিষয়, এটা আপনার কাছে একদম নতুন মনে হবে এই প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানা প্যাসিভের, কারণ যারা প্যাসিভ শেখে, শিখলে ওই ট্রান্সফরমেটিভ ওয়েতে শেখে। হি রাইটস আ লেটার, আর লেটার ইজ রিটেন বাই হিম, একটা অ্যাক্টিভ দেওয়া আছে, সেটা থেকে প্যাসিভ করো, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। বাট ওইটা না, আপনি যেটা বলছি, এটা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ না শিখলে ডেভেলপ করা যায় না। এখানে অনেক কনভারসেশন দেওয়া আছে, আমি পিডিএফটা দিয়ে দিলে আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন। আজকে ক্লাসটা যা নিলাম, টেন্সের স্ট্রাকচারের সাথে প্রত্যেকটা টেন্সের প্যাসিভের স্ট্রাকচার গুলো কেমন, সেটা একটু আপনারা কম্পেয়ার করার চেষ্টা করবেন। দেখলেই বুঝতে পারবেন যে প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে আরো বেশি সহজ টেন্স এর থেকেও। আমার কথা কি বুঝতে পারছেন? একটু এখানে সময় দেন, একটু এখানে সময় দেন। পরবর্তী ক্লাস আগামী পরশুদিন করবেন, বাট এই প্যাসিভের 2টা ক্লাস নিলাম, আপনারাও যেভাবে হোক প্যাসিভ ভয়েসটা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল স্পিকিং, কনভারসেশন, রাইটিং, রিডিং, এগুলো আমি প্র্যাকটিস করাবো। আর এগুলো প্র্যাকটিস করাতে গিয়ে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ সবকিছু কম্বাইন করে আলোচনা করবো। প্রত্যেকটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, কেউ মিস করবেন না। আর আপনাদের আমি 1-to-1 সেশন নিব অনেকগুলো, আমি এটা আপনাদের নোটিশে দিয়েছি। যারা এখনো পর্যন্ত বকেয়া টাকা আছে, ফুল পেমেন্ট করেননি, আমি অনুরোধ করবো, আমি বলে রাখি আগামী পরশু দিনের ভিতরে এটা দিয়ে দিবেন,
তাহলে আপনি পিছায় পড়বেন না। না হলে যাদের কমপ্লিট হয়ে গেছে, অনেকেই দিয়েছেন, আজকে অনেকে দিয়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে আমার এগোতে হবে। আমি বারবার বলেছি আমার এই কোর্সে টোটাল কোর্স ফি 2,000 টাকা, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি টাকাটা পরবর্তী মাসে আপনাকে দিতে হবে, এরকম টাইপের। সো এটা যারা করেননি, কারণ আপনার পেমেন্ট কমপ্লিট থাকলে আপনি যদি এই ক্লাস মিসও করেন কোনো সমস্যা হয়, আপনাকে আমি যে মানে নতুন গ্রুপটাতে অ্যাড করবো ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস অন্যান্য যে সেশন গুলোতে, সেটা আনলিমিটেড সারা জীবনের জন্য আপনি অ্যাক্সেস পাবেন। তো আহ, এর বাইরে তো আর কোনো টাকা দিতে হবে না। এই 2,000 টাকা কমপ্লিট থাকলে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এই কথা কিন্তু আমি বারবার বলছি, এর আগেও বলছি। তো যাদের টাকাটা বকেয়া আছে তারা দ্রুত দিয়ে দিবেন। তাহলে আমি আপনাদের ফুল যে ল্যাঙ্গুয়েজ ফুল পেইড গ্রুপ প্লাস ল্যাঙ্গুয়েজ ক্লাব, আর যার যে জায়গাগুলোতে সমস্যা থাকে খুঁটিনাটি, এই যে ব্যাসে ক্লাস করছেন, অনেকে কোশ্চেন করতে পারেন না, আমি আমার মতো ক্লাস নিয়ে যাই। এইটা 1-to-1 সেশনের মাধ্যমে আমি এটা প্রত্যেকটা স্টুডেন্টকে, এটা জুমের মাধ্যমে আমি নিয়ে থাকি। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট 1-to-1 সেশনের মাধ্যমে। দেখেন এখন আপনারা ক্লাস করছেন কতজন? এই যে 24 জন। আমি এই 24 জনকে নিয়ে এগোবো। আমার এর বাড়তি লাগবে না, আমার লাগবে না, আমার দরকারও না। কারণ আমার 5 জন থাকুক, এই 5 জনকে যেন আমি ফুল করতে পারি, এক্সপার্ট করতে পারি, সেই চিন্তা নিয়েই আমি এগোবো। তো এরকম থাকলে আর এই 24 জনের পার্সোনাল সেশন নেওয়া তার কোনো বিষয় না। তো এই জন্য বলছি, যাদের পেমেন্ট কমপ্লিট নেই আপনারা দ্রুত করে দিবেন, তাহলে আপনারা সবকিছু অনেক সুন্দরভাবে শুরু থেকেই পাবেন। কারণ এই যে গ্রামাটিক্যাল ফাংশন গুলো দেখাচ্ছি, এগুলোতে আর থাকবো না আমরা। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতর মুভ করব। স্পিকিং এর ভিতর মুভ করব যখন, তখন যদি আপনার ওই স্পিকিং এর বিষয়গুলো বুঝতে সমস্যা হয়, তখন আর আমি এইভাবে ব্যাসে পড়াবো না। স্পিকিং এর ভিতরে, রাইটিং এর ভিতরে কনভারসেশন প্র্যাকটিস করতে গেলে যদি আপনার টেন্স বুঝতে সমস্যা হয়, একটা সেন্টেন্স দেখলে সেটা বাংলা করতে সমস্যা হয়, সেটা আমি আপনাকে আলাদা করে বোঝাবো। তাই ছাড়া কোনো ওয়ে নাই শেখার। এরকম যত ক্লাস নিয়ে যাবো আপনার কোনো ডেভেলপমেন্ট হবে না। আপনাকে আমি 1-to-1 সেশন নিয়ে বিষয়গুলো বুঝাই দিলে আপনি বুঝতে পারবেন, আপনি নিতে পারবেন। বাট সেটার জন্য আলাদা আমাকে অনেক পরিশ্রম করতে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে শেখানোর চেষ্টা করি আমার স্টুডেন্টদেরকে। আপনার কোর্স ফি কমপ্লিট করা লাগবে, যাদের ফুল কোর্স ফি কমপ্লিট থাকবে তাদেরকে আমি সেশন গুলো নিব। সোজা কথা, এখানে লুকোচুরি লজ্জার কোনো কিছু নাই। তো এটা আপনারা একটু করার চেষ্টা করবেন। সো দ্যাটস অল ফর টুডে। এই রেকর্ড ক্লাস পিডিএফ আমি দিয়ে দিব। ভালো থাকেন। থ্যাংক ইউ and see you in the next class. Good night. আল্লাহ হাফেজ। আমি তো দিয়ে দিচ্ছি। স্যার ক্লাস ধরতে পারি না স্যার। ঠিক আছে।